শেখ হাসিনা সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরব কিংবা খুব শিগগিরই দেশে ফিরতে সকল প্রস্তুতি নেওয়ার জন্য তিনি দলীয় নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন, এমন সব খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে থাকার পর বিশেষভাবে শেখ হাসিনা আগস্টের মধ্যেই ট্রাভেল পাসের আবেদন করতে পারেন এমনও খবর বেরিয়ে আসার পর শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতিতে। এবং কি বদলে গেল যে শেখ হাসিনা এতটা আস্থার সঙ্গে এবং দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন এই ঘোষণা দিচ্ছেন এবং এই নিয়ে তার দলীয় নেতাকর্মীদের প্রস্তুত হতে বলছেন এবং দল প্রস্তুত হয়ে উঠেছে বলেও সাক্ষাৎকারগুলোতে তিনি নিজেও ইঙ্গিত দিচ্ছেন। সেটা কি করে সম্ভব হলো এই নিয়েও আলোচনা থামছেই না। এই দৃঢ় আত্মবিশ্বাসের কারণ কি এমন সময়ে, এই নিয়ে আলাপ করতে সাম্প্রতিক শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছেন ভারতের দ্য ওয়াল পত্রিকার নির্বাহী সম্পাদক অমল সরকার। অমল সরকার আমার সঙ্গে যুক্ত হয়েছেন। অমল সরকার, আপনাকে স্বাগত জানাই। অমল সরকার, কি পাল্টে গেল? মানে আপনি তো এর আগেও শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছেন এবং শেখ হাসিনা কিন্তু এর আগে কোনো সাক্ষাৎকারে এতটা দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে তিনি শিগগিরই দেশে ফিরবেন কিংবা আনন্দবাজারকে যে বলেছেন মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরবেন, কিংবা বাংলাদেশের পত্রিকায় খবর এসেছে তিনি দলীয় ফোরামে বলছেন যে তিনি দ্রুত দেশে ফিরবেন এবং দল যাতে তাকে সেখানে স্বাগত জানানোর প্রস্তুতি গ্রহণ করে। তো এই সব বদলে গেল কি করে? মানে শেখ হাসিনা এই সময়টাকেই এর উপযুক্ত সময় হিসেবে নির্ধারণ করলেন কেন? দেখুন, আমার যেটা মনে হয়েছে প্রথমত হচ্ছে যে 17ই মে উনি ওনার যে প্রত্যাবর্তন দিবস, যেটা 1981, যেটা আওয়ামী লীগ তার দলীয় কর্মসূচি হিসেবে প্রত্যেক বছরই পালন করে, এবছর সেই দলীয় ভার্চুয়াল বৈঠকে তিনি ভাষণটি এই দিয়ে শেষ করেছিলেন যে আমি দেশে ফিরে যাব, আমি বলছি যে আমার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করুন, আমাকে আমি গিয়ে পৌঁছলে আমাকে কোন জেলে রাখবেন সেটা ঠিক করুন, আমার পাসপোর্ট আমাকে ফিরিয়ে দিন এবং আমাকে যে বিমান পৌঁছে দিয়ে গিয়েছিল সেই বিমান পাঠান, আমি ফিরে যাব। এখন এইটা হচ্ছে যে উনি এখানে একটা মেসেজ হচ্ছে যে উনি আসেননি, ওনাকে এখানে পৌঁছে দিয়ে যাওয়া হয়েছিল। ফলে উনি তারেক রহমানের সরকারকে বলছেন যে এখন একটি বিমান পাঠিয়ে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক, কারণ একটি বিমান তো আমাকে এখানে পৌঁছে দিয়ে গেছে। ফলে ওনাকে পলাতক আসামি বলা যাবে না। এবার ওনার বিচার হয়েছে, ফলে উনি বিচার ফেস করবেন। এইটা উনি কেন বলেছেন, 2-3টি কারণ আছে বলে আমার মনে হয়। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন ব্যাপারটা যেমন দায়মুক্তি একটা খুব আলোচিত শব্দ, প্রত্যাবর্তন একটি আলোচিত শব্দ, শেখ হাসিনার ক্ষেত্রে প্রাণনাশও একটি আলোচিত শব্দ। উনি নিজেই বলেন যে ওনার 19 বার প্রাণনাশের চেষ্টা হয়েছে। ওনার জীবনে ইতিমধ্যে 2টি প্রত্যাবর্তন হয়েছে, 81 সালটা তো আমরা জানি, এবং এই সাক্ষাৎকারে উনি 3টি প্রত্যাবর্তনের প্রেক্ষাপট এবং উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন। দ্বিতীয়টি আমরা জানি 2007-এ যখন সমস্ত এয়ারলাইন্সকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বলেছিল যে শেখ হাসিনাকে যেন বিমানে উঠতে না দেওয়া হয়, তখন গণ আন্দোলনের চাপে ফাইনালি কিন্তু সিদ্ধান্তটা প্রত্যাহার করা হয়। উনি ফিরে আসেন, উনি ফিরেছেন সেবার 7ই মে, আর জুলাই মাসে ওনাকে কারাগারে পাঠানো হয়, 11 মাস জেলে ছিলেন। তারপরে 2008-এ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে এবং ওই 2009-এর জানুয়ারির গোড়ায় সরকার হয়। তো এবারে উনি যে দুটো জিনিস আছে এখানে, সেটা হচ্ছে যে প্রত্যাবর্তন তারেক রহমানেরও হয়েছে। তিনি 17 বছর রাজনৈতিক নির্বাসনে ছিলেন, কিন্তু তিনি দেশে ফিরলেন কোনো সাজা মাথায় নিয়ে নয়। তিনি কোনো আদালতে গেলেন না, তিনি কোথাও তাকে সওয়াল করতে হলো না। বাংলাদেশের আদালতে কিন্তু ভার্চুয়ালি সওয়াল করা যায়। তার আইনজীবীরা কি সওয়াল করলো, সেখানে আসামিকে উপস্থিত করা যদি আদালত চাইতো করতেই পারতো, কিন্তু ইউনূস সরকার সেই চাপটি তারেক রহমানের ওপর এই প্রিকন্ডিশন রাখেনি যে আপনাকে লন্ডন থেকে হলেও আপনাকে সংযুক্ত হতে হবে। ওনার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের মামলা ছিল। উনি আরো যা মামলা, দুর্নীতির মামলা, এগুলি সত্যি কি মিথ্যে এই বিতর্কে আমি যাচ্ছি না, মামলা ছিল। এখন সেই মামলাগুলো প্রত্যাহার হওয়ার পরে উনি পূর্ণ নিরাপত্তা নিয়ে দেশে ফিরেছেন। শেখ হাসিনা বার্তা দিচ্ছেন যে আমি সাজা মাথায় নিয়ে যাব, আমি বাংলাদেশের ভূমিতে দাঁড়িয়ে বিচার ফেস করব।
এইটা পলিটিক্সে এগুলির অত্যন্ত গুরুত্ব আছে, এগুলোকে বলে সাহসী সিদ্ধান্ত। এটা সম্ভব কি অসম্ভব এটা বড় বিচার্য নয়, এই সিদ্ধান্তটা ঘোষণা করাটার মধ্যে যে সাহস আছে, যে বাস্তব আছে, রাজনৈতিক প্রজ্ঞা আছে, দূরদর্শিতা আছে, এটা একটা বিরাট ব্যাপার। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমার মনে হয় আমি যেটা আওয়ামী লীগ সম্পর্কে যেটুকু যা জানি, এবং আমার জানাটাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি এই জন্যে যে আমি আওয়ামী লীগের কাছ থেকে জানি না, আমি বাংলাদেশের সাধারণ নাগরিকের কাছ থেকে জানি। তাতে আমি জানি বাংলাদেশের আওয়ামী লীগ যথেষ্ট ভালো পজিশনে আছে, বিশেষ করে যদি সমর্থনের প্রশ্ন বলা হয় তাহলে আছে। এখন রাষ্ট্রীয় নানান নিপীড়ন, নির্যাতন, বিধিনিষেধ, এমনিতেই তো আইনত দলটি ওখানে তার কার্যক্রম নিষিদ্ধ, এবং মানে দেশের গুরুত্বপূর্ণ স্লোগানগুলি বলা যাচ্ছে না, তো মানে জয় বাংলা বললেও অ্যারেস্ট হয়ে যাচ্ছে লোকেরা। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রকৃত শক্তি আপনি বুঝতে পারবেন না। এটা তখনই সম্ভব যখন একটা কোনো কল কেউ দেবে, এবং সেই কলটা কে দিয়েছে এইটা খুব বড় ব্যাপার। বাংলাদেশে আমি যখন ভোটের সময় গিয়েছিলাম তখনও আমি কোনো আওয়ামী লীগের নেতার সঙ্গে আমার কথা হয়নি, আমি কারোর সঙ্গে, কিন্তু আমি কমন পিপলের সঙ্গে কথা বলে দেখেছিলাম যে মানুষ কিন্তু আছে, এবং তারা তাদের মধ্যে এক প্রকার মানুষ যেমন আছে যে ঘৃণা প্রকাশ করে, আবার একটা বড় অংশের মানুষের মধ্যে আমি অনুশোচনা দেখেছি। মানুষ তো একটা প্রত্যাশা থেকে এই পরিবর্তনটা চেয়েছিল, আওয়ামী লীগকে তাড়িয়েছিল, কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হয়নি। এখন তাহলে এই প্রত্যাশা পূরণ করতে পারে কে? রাজনীতিতে তো আপনি তো নতুন করে কোনো দল তৈরি করতে পারবেন না। এবার আওয়ামী লীগ তার কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু দলটা তো তার জন্য নিশ্চিহ্ন হয়ে যায়নি, ওটা তো একটা আইনি কথা যে দলটা নিষিদ্ধ। আমার মনে হয় যে উনি যে এক্সারসাইজটা গত 22 মাস ধরে করেছেন, দ্যাট ইজ ইউনিক। যেটা আমি আমার মানে সাক্ষাৎকারও এই প্রশ্নটা রেখেছিলাম যে এই যে দায়মুক্তি অনুষ্ঠান, এখানে এই সিচুয়েশনে আমি বলবো যে সিচুয়েশন বাংলাদেশে আছে, তাতে এই সিচুয়েশনে সর্বোচ্চ নেত্রী, 5 বারের প্রধানমন্ত্রী, তিনি যখন একজন আহত ব্যক্তির সঙ্গে কথা বলেন বা একজন নিহত শহীদের পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের বক্তব্য শোনেন, সেইটার একটা আলাদা মাত্রা আছে। প্লাস উনি অসংখ্য হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, টেলিগ্রাম গ্রুপে কথা বলেন। এই কথাবার্তা বলে কিন্তু উনি একটা বিরাট নেটওয়ার্ক তৈরি করে ফেলেছেন, এবং মানে হাজার হাজার মানুষ কিন্তু ওনার সঙ্গে কথা বলেছে, মানে ওনাকে বলেছে, আপা আপনি কেমন আছেন, আপনি কবে ফিরবেন, উনি একটা জবাব দিয়েছেন। এটা আমি বলবো যে পলিটিক্সে এই যে সেতু বন্ধন, আমি বলবো যে এই যে শিখর থেকে তৃণমূলে, যেটা আমার স্টোরিতে আমি লিখেছি, শিখর থেকে তৃণমূলের যে সরণি উনি গড়েছেন, সেই সরণি দিয়েই উনি হাঁটার চেষ্টা করছেন। এটা শেখ হাসিনার ইউনিক এক্সারসাইজ আমি বলবো, যে এইটা উনি ভেবেছেন। কারণ দেখুন, তারেক রহমানও ভার্চুয়ালি মানে দল চালাতেন, কিন্তু উনি শক্ত করে বেঁধে ফেলেছেন সেতুটা, কি শেখ হাসিনা এরই মধ্যে এতটাই শক্ত করে বেঁধে ফেলেছেন যে হ্যাঁ, যে মানে সাক্ষাৎকারের ঘোষণায় তিনি বলছেন যে তিনি খুব দ্রুতই ফিরবেন এবং ফিরতে তিনি প্রস্তুত। হ্যাঁ, আমার মনে হয় দেখুন, এটার মধ্যে ঝুঁকি আছে, এটা সম্ভব কি অসম্ভব এই বিষয়গুলো কিন্তু আছে। প্রথমত হচ্ছে যে উনি বাংলাদেশ সরকার না চাইলে তো উনি ফিরতে পারবেন না। আবার ভারত সরকার প্রত্যর্পণের প্রশ্নে ভারত সরকারের অনেক আইনি বিধিনিষেধ আছে। যার মৃত্যুদণ্ড হয়েছে, ইনি তো কোনো দাগি ক্রিমিনাল নন, ওনার বিরুদ্ধে মামলাগুলি রাজনৈতিক মামলা। তো ভারত সরকার তারেক রহমানের সঙ্গে যত ভালো সম্পর্ক যদি হয় ভবিষ্যতে, তাহলেও শেখ হাসিনার প্রত্যর্পণটা ভারত সরকারের কাছে মোটেই জল ভাত বিষয় হবে না, যে এইটা কোনো কন্ডিশন হবে না যে আপনি শেখ হাসিনাকে ফেরত দিন, তার বিনিময়ে আমরা অমুক দাবিটা প্রত্যাহার করে নিলাম। এটা হবে না, তার কারণ এটা সম্ভব নয়। তার কারণ আমাদের দেশে, আমি ভারতের কথা বলছি, আমাদের দেশে মানে ব্যাংক লুট করা লোকজন, তাদেরকেও আমরা ইউরোপ থেকে আনতে পারছি না। তার কারণ সেই সব দেশ বলছে যে ভারতের জেলখানাগুলি যথেষ্ট মানব বান্ধব নয়। তো এই সমস্যা আছে, এবং আন্তর্জাতিক নিয়ম কানুন আছে যে আপনি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে পাঠাবেন, সেখানে তার ন্যায় বিচার আপনি কি করে নিশ্চিত করবেন? এই বিষয়টা তো তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থার একটা বড় রিফর্মস হতে হবে। তারপর সেই রিফর্ম বিচার ব্যবস্থা অন্তত 10 থেকে 20 বছর সেইভাবে চলবে, তখন আপনি একটা আস্থার জায়গায় পৌঁছতে পারেন যে বিচার ব্যবস্থাটা বদলেছে। তাহলে তো সম্ভব নয়। ফলে আমার মনে হয় না ভারত সরকারের পক্ষে এটা সম্ভব।
প্লাস ভারত সরকারের ডিপ্লোম্যাসির জন্য এটা কোনো সঠিক বার্তা হবে না। তার কারণ শেখ হাসিনা এই উপমহাদেশে তার রাজনীতি, তার দেশে তার অনেক অভিযোগ আছে, দেশের মানুষের অভিযোগগুলোকে আমি মানে সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন যে মানে তার দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই তার। শেখ হাসিনা যেমন আপনার সঙ্গে সাক্ষাৎকারে সেটা স্পষ্ট করে বলেছেন, আপনার নিশ্চয়ই মনে আছে ডিসেম্বরে এস জয়শঙ্কর এক সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছেন যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে চান সে সিদ্ধান্ত তার। এবং মানে আমার বিভিন্ন সূত্র বলে শেখ হাসিনা তো ভারত সরকারকেও জানিয়েছেন যে তিনি দেশে ফিরতে চান। তাহলে কি আসলে ভারত সরকার প্রত্যর্পণ করবে না, কিন্তু মানে তাকে কি আসলে আটকে রাখা যাবে? না, আমার মনে হয় সেটা হচ্ছে যে এখানে মানে উনি যদি ফিরতে চান, মানে ফেরার উদ্যোগ নেন, এই বিষয়গুলো যখন উনি ফাইনাল ডিক্লেয়ার করবেন, তখন আমার ধারণা বাংলাদেশে একটা বড় ধরনের মানে শুরু হবে। মানে আওয়ামী লীগের বিয়েরা তারাও খানিকটা নির্ভয়ে পথে নামবে, এবং সেটা একটা এমন চাপ, এমন পরিস্থিতি তৈরি করবে যে ওনাকে মানে ঢাকায় ওনার বিমানটা ল্যান্ড করতে দেওয়া, যেটা জিয়াউর রহমান একটা সময়তে দীর্ঘ সময় ভারত সরকারের সঙ্গে কথাবার্তার অনেক পরে উনি ফাইনাল পারমিশনটা দিয়েছিলেন। উনি রিয়ালাইজ করেছিলেন যে সিচুয়েশনটা কি হতে পারে যদি না দেওয়া হয়। তো 2007-এও তাই হয়েছিল। ফাইনালি তত্ত্বাবধায়ক সরকার, তারা তো রাজনৈতিক সরকার ছিল না, তারাও কিন্তু ওই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করেছিল যে ফিরতে দেওয়া। এই ফিরতে দেওয়া নিয়ে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই, এখানে আছে হচ্ছে একটি আইনি বিষয়, সেটা হচ্ছে যে প্রত্যর্পণ নাকি ওনার প্রত্যাবর্তন। প্রত্যর্পণ একটি আইনি উপায়, আর উনি বলছেন আমি প্রত্যাবর্তন করতে চাই। তো এইখানে একটা রাজনৈতিক ব্যাটল হবে বলে আমার মনে হয়, যেটা আওয়ামী লীগ মনে করছে যে এই বছরের মধ্যে তারা সেই জায়গায় পরিস্থিতিটাকে নিয়ে যেতে পারবে যেখানে বাংলাদেশের অভ্যন্তরে একটি এমন রাজনৈতিক অস্থিরতা তারা তৈরি করতে পারবে। আমি বলছি যে অস্থিরতা ইন দ্য সেন্স, আমি বলতে চাইছি যে মানে এমন একটা মুভমেন্ট তারা তৈরি করতে পারবে যেখান থেকে এই তার মানে প্রত্যাবর্তনের ওপরে কোনো মানে বিধিনিষেধ থাকবে না, উনি ফিরে যাবেন। এবার উনি ফিরে গেলে উনি তো আদালতে যাবেন, উনি জেল হবে। এবার সেই জেলটা সরকারি জেল হবে নাকি কোনো অতিথিশালায় রাখা হবে, বা পরবর্তীকালে উনি যদি মানে কোনো অসুখ বিসুখের হয় তাহলে খালেদা জিয়ার মতো তিনিও বাড়িতে থাকবেন কিনা, সেটা একটা লম্বা প্রসেস। আমার মনে হয় শেখ হাসিনা যে সিদ্ধান্তটা করেছেন টু সেভ হার পার্টি, তার কারণ ওনার তো অনেক বয়স হয়েছে, ওনার অনেক বয়স হয়েছে, 78, 79 ওনার বয়স। এখন যত বিলম্ব হবে তত কি হবে, পার্টির মধ্যে এই যে চ্যালেঞ্জ নেওয়ার বিষয়টা, এটার মধ্যে একটা স্থবিরতা চলে আসবে এবং দলটাকে ভাঙানোর চেষ্টা হবে। অলরেডি কিছু কিছু এরকম হয়েছে যে বিএনপি, জামাত তারা নানানভাবে প্রভাব তৈরি করছে, কারণ আওয়ামী লীগ তো একটা বড় পলিটিক্যাল ফোর্স, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তার অত পার্সেন্ট ভোট আছে এবং প্রচুর মানুষ ওই দলের ইডিওলজির ওপর তাদের একটা আস্থা ভরসা আছে। এখন এইটা আপনি যত বিলম্বিত হবে, এটা মানে এটা দুর্ভাগ্য বলা যেতে পারে, আবার এটাকে আরেকদিকে বলা যায় যে এইসব দলের এটাই সৌভাগ্য যে ব্যক্তি এখানে বিরাট রোল প্লে করে। এখানে ব্যক্তি আমার মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতিটা চর্চা করে, যে সেটা শেখ হাসিনা। তিনি নিজে একটা সেতু বন্ধন করেছেন, একটা যোগাযোগ তৈরি করেছেন দলের সর্বস্তরে। উনি তো এখন ওয়ার্ড স্তরেও বৈঠক করেছেন, মানে এখন উনি যে বৈঠকগুলো করছেন বা বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, টেলিগ্রাম গ্রুপে, সেগুলো ওয়ার্ড এবং উপজেলা স্তরের বৈঠকগুলি করছেন। আপনি ভালো জানবেন যে এগুলো ঠিক কোন স্তরের, মানে ওই স্তরের নেত্রীর উনি কিন্তু সেটা করছেন। তো ফলে একটা তো যোগাযোগ উনি তৈরি করেছেন। ফলে উনি মনে করছেন যে উনি যখন সত্যি সত্যি একটা কোনো দিন করবেন এবং একটা কোনো সিদ্ধান্ত করবেন, তখন বাংলাদেশে একটা পরিস্থিতির জাগরণ হবে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে কেন উনি এই সিদ্ধান্তটি দিলেন, তার কারণ আইনত তো অনেকগুলি বাধা আছে। আর যেটা আমি বলছিলাম যে এই তুলনাটা তো হবে যে তারেক রহমান মোহাম্মদ ইউনূসের সরকারের কে সমর্থন দেওয়ার সূত্রে তিনি তার সব মামলা থেকে নিজেকে নিষ্কৃতি করেছেন। বিএনপির অন্য নেতারা তারা তাদের গুরুতর জামাতের নেতারা ফাঁসির আসামি, তারা নির্দোষ তকমা নিয়ে এসছেন। এটা সবই তো অন্তর্বর্তী সরকারে নিয়ে, সেখানে শেখ হাসিনা ফাঁসির সাজা মাথায় নিয়ে দেশে যাচ্ছেন। আমার মনে হয় ইট মিনস এ লট।